রাতে টিবাতে দাঁড়ালে নদীর ওপারে দেখা যায় সারিবদ্ধ আলো। কোথায় থেকে আসে সেই আলো, আর নদীর ওপারে আছেই বা কি? এমন অনেক প্রশ্ন নিয়ে আজ আমি চলেছি নদীর ওই পারে। কি কি দেখলাম আর আলোর সন্ধান পেলাম কিনা তা দেখতে ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। খুব সকালে বের হতে চাইলেও বৃষ্টির কারণে টিবাতে পৌঁছাতে 9টা বেজে গেল। ভেবেছিলাম খেয়া নৌকাগুলো পেতে হয়তো দেরি হবে, কিন্তু ভাগ্য ভালো থাকায় ছাড়ার আগ মুহূর্তে আমি পৌঁছে যাই নৌকার কাছে। গ্রামের অনেক মানুষ উঠেছে এই নৌকায়, কেউ বেড়াতে, আবার কেউ বা সংসারের প্রয়োজনীয় সামগ্রী নিতে এসেছিলেন শহরে। যাত্রী পূর্ণ করে আমাদের নৌকা যাত্রা শুরু করল চরের গ্রাম মাঝারদিয়ার উদ্দেশ্যে। শহরকে পেছনে ফেলে আমাদের নৌকা দ্রুতই ছুটে চলল চরের দিকে। শুষ্ক মৌসুম হওয়ায় নদীর পানি একেবারেই কমে গেছে। মাত্র 10 মিনিটেই পাড়ের দেখা পেলাম। নৌকা ভেড়ার আগেই পাড়ে ভিড়েছে ভাড়ায় চালিত বাইকগুলো। নৌকা থেকে নেমে যে যার মতো দামাদামি করে বাইক নিয়ে ছুটছে নিজের গন্তব্যে। চরখানপুরের পাশের চর এটি, তবে খানপুরের চেয়ে এখানের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। ভাড়ায় চালিত অনেক বাইকই রয়েছে এখানে। আমিও দেরি না করে একটি বাইক ভাড়া করে নিলাম। আমি নেমে পড়লাম মাঝারদিয়া ঘাটে, আর এখন আমি নৌকা ছেড়ে চড়বো হচ্ছে বাইকে, আর যাব এই মরুময় পথে। আমার সাথে আছেন শান্ত ভাই। শান্ত ভাইয়ের সাথে আজকে আমি রওনা হচ্ছি মাঝারদিয়ার দিকে। ধুধু চরের মাছ দিয়ে আমি ছুটে চলেছি মরুর পাইলটদের সাথে। এখানে ধুলা কেমন হয়? প্রচন্ড ধুলা। প্রচন্ড ধুলা না? আজকে তাইলে আমরা সুবিধা পাইলাম নাকি বৃষ্টি হয়ে? হ্যাঁ ভাই, মানে বালুটা আপনার চাপে গেছে, পানি হয়েছে তো বৃষ্টির জন্য। হ্যাঁ, বালুটা একদম চাপে বসে গেছে, এর লেগে রাস্তাটা আমাদের ভালো হয়েছে। চরের মাঝেই চোখে পড়ছে গুল্মজাতীয় উদ্ভিদ এবং 2-1টি বড় গাছ। তপ্ত রোদে এই গাছগুলোর নিচে আশ্রয় নেয় চরের রাখালরা। কিছুটা পথ আসতেই চোখে পড়ল বিশাল এক গরুর পাল। শুধু গরুই নয়, এই পালে কিছু ভেড়াও রয়েছে। দেখে মনে হচ্ছে যে আমি নিউজিল্যান্ডের মধ্যে আছি, কিন্তু এটা বাংলাদেশ। এবং এই সবুজ প্রান্তরে অসংখ্য গরু চড়ে বেড়াচ্ছে, আর তার সাথে এখানকার রাখালরা এই গরুগুলা নিয়ে পুরা মাঠ ঘুরে বেড়াচ্ছে। কাকা, এখানে আপনার কতগুলা গরু? এখানে মোটামুটি 70টা আছে। 70টা গরুকে আপনার সব নিজের? হ্যাঁ, সব নিজে। সব নিজের? সব নিজে। তো এই সবই তো দেশি গরু নাকি? সবই দেশি গরু। গরু আপনার এই যে এখানে আপনারা এভাবে পালেন, তো এটা কি লাভবান? লাভবান। লাভবান আপনারা? হ্যাঁ, লাভবান। অন্য জায়গাতে দেখি যে মানে গরু মোটা তাজা করণ এই সেই, এগুলা আমরা এগুলা করি না। আপনারা এগুলা করেন না। না? আপনারা কি দুধ হয় গরু? হ্যাঁ, দুধ হয়। গরুর এতগুলা গরু কটা গরু দুধ দিচ্ছে এখন? মোটামুটি 15-20টা দুধ হয়েছে। চর পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম ছোট এক ক্যানেলের কাছে। পদ্মার পানি শুকিয়ে সব দিকে চর পড়ে গেলেও এই অংশ দিয়ে কিছুটা পানি এখনো প্রবাহিত হচ্ছে। গ্রামের মানুষরা চলাচলের সুবিধার জন্য এই অংশে কাঠবাঁশ দিয়ে তৈরি করেছে সেতু। তবে স্থানীয়রা এই ধরনের সেতুকে বলে ফারাজ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। বন্ধুরা, আমার পেছনে যে ছোট্ট একটি নদীর ক্যানেল দেখতে পাচ্ছেন, এই ক্যানেলটি দেখে আমার ঠিক ছোটোবেলার সেই কবিতাটাই মনে পড়ে গেল, এবং ওই কবিতার সাথে একদম বাস্তবতার মিল আছে এই ক্যানেলটির। অর্থাৎ এই নদীর মাঝখানে যে সরু ক্যানেল গেছে এটার।
ফারাজের সৌন্দর্য এবং এখানের বৈচিত্র্যময় জীবন দেখতে দেখতে খেয়াল করি চরখানপুরের আজিজুল ভাই আসছেন ফারাজের দিকে। কি অবস্থা? আসসালাম। এই তো ভাই গেছি ভাই। কি কি খবর? আপনার সাথে যেভাবে দেখা হবে আমি তো ভাবতেই পারিনি। এই তো চলে এসেছি ভাই, জালের কাঠি মাটি লিবো। আপনি কেমন আছেন? ভালোই আছে। বন্ধুরা, এই মাজারদিয়াতে এসে হঠাৎ করে আজিজুল ভাইয়ের সাথে দেখা। আজিজুল ভাই এখানে আসছেন হচ্ছে এই মাজারদিয়াতে মাছের কাঠি নিতে। আমি ভাবতেই পারিনি যে মাজারদিয়াতে এসে আজিজুল ভাইয়ের সাথে দেখা হবে। এবং আমার পাশে আরেকজনকে দেখতে পাচ্ছেন, মানে আজিজুল ভাইয়ের পাশে আরেকজনকে দেখতে পাচ্ছেন। ইনার নাম আজিজুল এবং এনারা দুজন হচ্ছে মিতা এবং এনার বাড়ি হচ্ছে মাজারদিয়াতে। ইনার কাছে আসছেন ভাই জালের কাঠি নিতে। তো আজকে ভাইয়ের সাথে আমরা ঘুরে দেখবো মাজারদিয়া, যেহেতু ভাইরে পেয়ে গেছে আমি আর ছাড়ছি না। আজিজুল ভাইকে সাথে নিয়ে এখন আমরা ঢুকতে শুরু করেছি গ্রামের দিকে। মাঝারদিয়া গ্রামটি রাজশাহী জেলার পবা উপজেলার হরিরামপুর ইউনিয়নে অবস্থিত। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামে মোট ভোটার সংখ্যা 4000 হলেও জনসংখ্যার পরিমাণ প্রায় 10,000-এর কাছাকাছি। এখানে একটি প্রাইমারি স্কুল ও হাই স্কুল রয়েছে, তবে এই গ্রামে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা। গ্রামের মধ্যে কিছুটা আসতেই দেখলাম ধান ভাঙানো ছোট্ট একটি মিল। এই গ্রামেও আজিজুল ভাইয়ের রয়েছে বেশ পরিচিতি, সবার সাথেই যেন তার নিবিড় সম্পর্ক। প্রথমেই আমরা এসে দাঁড়ালাম গ্রামের এক মোড়ে। আজিজুল ভাই, এই বাজারের নাম কি? এটা পাকের মোড়। পাকের মোড়? পাকের মোড় মানে এটাই বাজার? এটাই ভাই। এখানে কি হাট বসে? না, হাট ওখানে স্কুলে। স্কুলে হাট বসে? জি। আমরা সবাই রওনা হয়েছি সেই আলোর উদ্দেশ্যে, যে আলো আমরা নদীর ওই পাশ থেকে দেখি। তো আলো কোথায় থেকে জ্বলে সেই আলোর সন্ধানে আর কি আজকে আমাদের ছুটে চলা। তো আজিজুল ভাই, আমরা আর কতক্ষণ লাগবে সেই আলোর কাছে যাইতে? মোটামুটি মিনিট 10 মতন দেখবে। মিনিট 10? আমি এসে নামলাম এই মাঝারদিয়ার যে মূল বাজার, সেই বাজারে। তো এখানেই আর কি বাজার বসে। আজিজুল ভাই, এখানে কোন জায়গাতে বাজার বসে? এই যে এগুলোর ভিতরে সব বসে সব। এই বাজারে আপনার আলু পটল এসব সব শাক সবজি মেলা রকমের তরকারি পাওয়া যায় পাবেন। আচ্ছা, তাহলে হাট বসতেছে কবে কবে? এই শুক্রবার কাল হাট হয়েছে, আবার ধরুন মঙ্গলবার হাট হবে। আচ্ছা, হাট জমে কেমন? হাটে মানসন সবাই ভালো হয়, সব পাড়াপাড়ি সব। গ্রামের রাস্তা ধরে চলতে চলতেই আমার চোখ আটকালো এক মধ্যবয়সী মানুষের ওপর। আপনারা কতজন সদস্য বাড়ির? আমরা মোটামুটি 15 জন সদস্য। 15 জন? জি। তার মানে আপনার ছেলে কয়জন? আমার ছেলে 5 জন, আচ্ছা, মেয়ে 1 জন, দিয়ে 6 জন। হ্যাঁ। আর এই 5 জন ছেলে পিলে, আবার ছেলে পেলে বউঝি নিয়ে 15 জন সদস্য। 15 জন সদস্য। আপনারা সবাই একই বাড়িতে থাকেন? হ্যাঁ, একই বাড়িতে তো। একই সাথে খাওয়া দাওয়া সবার? এই কিছুদিন হলো আলাদা আলাদা। আলাদা আলাদা হয়েছেন, কিন্তু সবাই এক জায়গাতে থাকেন, একই বাড়িতেই থাকেন? জি, হ্যাঁ, একই বাড়ি। এইটা তোমার কি হয়? দাদা। এই তুমি কি খাও? বন্ধুরা, এই বাসায় এসে ভালো লাগছে। এটা একটা একান্নবর্তী পরিবার, যদিও সময়ের প্রয়োজনে এনারা আলাদা হয়েছেন। বিভিন্ন জন হয়তো মানে আলাদা খাচ্ছেন, কিন্তু তারপরেও তারা এখন পর্যন্ত একই বাড়িতেই রয়েছেন। এটা দেখে অনেক ভালো লাগছে। আর শিশুরা মানে চাচার সাথে, দাদার সাথে, সবার সাথে একসাথে বড় হচ্ছে, যেটা আসলে আমাদের শহরে এটা হয় না, যে বেড়ে ওঠার জন্য একা একটা ফ্যামিলিতে থাকতে হয়, কিন্তু এখানে সবার সাথেই মিলে জুলে বড় হচ্ছে। এই শিশুরা শিখছে কিভাবে সামাজিক বন্ধন টিকায় রাখতে হয়। এখানে চলতে গিয়ে দেখতে পাচ্ছি যে চাচা এখানে বসে থেকে মোবাইল দেখতেছে। তো আমি এই দেখেই থামলাম যে আসলে চাচা কি করে মোবাইলে, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আছেন। তো তিনি অ্যান্ড্রয়েড ফোনে বসে খেলা দেখছেন। কি খেলা দেখছেন চাচা? ফুটবল খেলা দেখছেন। ফুটবল খেলা খুব পছন্দ নাকি? হ্যাঁ, বাঙালির পছন্দের খেলা হচ্ছে ফুটবল, আর চাচা এই ফুটবল খেলাই দেখছে। কার খেলা হচ্ছে কাকা? স্পেন আর হচ্ছে যে কার? ক্রোয়েশিয়া। আচ্ছা, স্পেন আর ক্রোয়েশিয়ার খেলা দেখতেছে কাকা এখানে বসে বসে। এই প্রত্যন্ত গ্রামে এসেও দেখলাম যে মানে
বয়স হয়ে গেছে, কিন্তু তারপরেও তিনি ডিজিটাল যুগের সাথে তাল মেলানোর চেষ্টা করছেন নাকি দাদা? বন্ধুরা, আমি এখন যেখানে আছি এখান থেকেই ওই দূরে দেখা যাচ্ছে যে কাঁটাতারের বেড়া এবং ওর পাশে ইন্ডিয়া মুর্শিদাবাদ। আর এখান থেকে মানে একদমই অল্প জায়গা, এখান থেকে হয়তো আমার ওই বর্ডারে যাইতে সর্বোচ্চ সময় লাগবে 5 মিনিট। যদিও ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না অত দূরে, কিন্তু ওই পাশে আমি দেখতে পাচ্ছি বিডিআর ক্যাম্পাস ওই পাশে, এবং একটা পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে। ওই পাশে যে পানির ট্যাঙ্কি আছে সেই পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে। ভালো লাগছে যে আমরা অলরেডি চলে আসছি বর্ডারের এত কাছাকাছি, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের জানাবো যে আসলে ওই পাশ থেকে যে আলোটা দেখা যায় সেই আলোটা কোনখান থেকে সেই আলো জ্বলে, যেটা রাত্রে আমরা রাজশাহী শহর থেকে দেখতে পাই। বন্ধুরা, বিভিন্ন চরে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি কাঁচা বাড়ি বা চাটাইয়ের তৈরি বাড়ি, কিন্তু এই মাঝারদিয়াতে এসেই আমি দেখতে পাচ্ছি যে এখানে ম্যাক্সিমাম বাড়ি ইটের তৈরি। এখানে ইটের তৈরি বাড়ি হওয়ার পেছনে কারণ হচ্ছে যে নদী অনেকটা দূরে, এবং এইটা হচ্ছে স্থায়ী হয়ে গেছে এখানকার জায়গা, যে এখানে নদী ভাঙন এত দূর পর্যন্ত আসবে না, যার জন্যই এখানে ম্যাক্সিমাম বাড়ি পাকা বাড়ি। বর্তমানে আমরা চলে এসেছি গ্রামের শেষ প্রান্তে। এটি শুধু এই গ্রামেরই শেষ নয়, এটি বাংলাদেশেরও শেষ প্রান্ত। আমরা তাহলে এখন আসি একদম শেষ প্রান্তে নাকি? একবারে শেষ প্রান্তে, মানে একেবারে বর্ডার ধারে, একেবারে মানে শেষ প্রান্তে বা তার কাটার কাছাকাছি একবারই। আপনার ওই পাশ থেকে তার কাটা দেখা যায় না? না, আমার ওখানে তার কাটা দেখতে কিন্তু হবে, এখান থেকে তো তার কাটা দেখা যাচ্ছে। এখান থেকে দেখা যাবে। আচ্ছা, তার মানে আপনার ওদিক থেকে এই সাইড আরো মানে অনেক কাছে নাকি? একবার কাছে, মানে একবার গ্রামের সাথে সাথে। এই তো একটু সামনে গেলে আপনার বর্ডারে যে ছেলেগুলা সাল ধরা সেগুলো শুধু আমার মামা আছে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে এইটা এখন আমরা একদমই মানে বর্ডারের একদমই কাছে আছি। জি, ওই যে বিএসএফ বসে আছে আপনার ঘরের ঘরের ভিতরে। আচ্ছা আচ্ছা, তাইলে ওই যে সামনে যে ইয়া চলতেছে সেটা হচ্ছে যে মানে বাংলাদেশের নাকি? ওই যে আপনার টলি না ওই যে পানি উঠতেছে যেটা, এটা পানি উঠছে, এটা আমার মামা আছে। এটা বাংলাদেশের মধ্যে। জি, বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম বাংলাদেশের শেষ প্রান্তে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন আপনারা তারকাটার বেড়া, এবং এখানে এক ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছি আমি। ভাই, আপনি যে এখানে যে মোষ টোষ চড়াচ্ছেন, হ্যাঁ, এখানে বিএসএফ বা হচ্ছে যে বিডিআররা ঝামেলা টামেলা করে না? না, কই বর্ডার খুব ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই নাকি? তো আপনারা এই যে বর্ডারের কাছে এভাবে থাকেন, হ্যাঁ, ওই পাশ থেকে কোনো সমস্যা করে না? শুনছি ওই পাশ থেকে দেখলে নাকি গুলি করে ওরা। কই না, না, এরকম কোনো ঘটনা এখানে নাই? না। আমার পেছনে দূরে কাঁটাতারের মাঝে যে রোড ল্যাম্প দেখা যাচ্ছে সেগুলোই রাতে জ্বলে ওঠে। নদীর ওই পাশ থেকে আমরা এই আলোই দেখতে পাই। সীমান্ত নিরাপত্তার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট ব্যবহার করা হয়, যা অনেক দূর পর্যন্ত আলো ছড়াতে পারে। ফলে আমরা রাজশাহী শহরের টিবার থেকে স্পষ্টভাবেই সারিবদ্ধ এই লাইটগুলো দেখতে পাই। আমরা যে বর্ডার দেখলাম এখান থেকে তাহলে আলো বিচ্ছুরণ ঘটে নাকি? হ্যাঁ, এখান থেকে আলো মানে গোটা মানে শহর মানে দেখা যায় শহর থেকে। আপনার ইন্ডিয়ার ওই পাশে নাকি হচ্ছে যে ইয়া আছে, আত্মীয় আছে নাকি আপনার? হ্যাঁ, আত্মীয় আছে। কে কে আছে ভাই? আমার ভাই আছে, আমার ফুপু আছে, তাই? মামারা আছে, নানারা আছে, সবই আছে। দিগন্ত বিস্তৃত সবুজ মাঠের মাঝ দিয়ে গেছে তারকাটার বেড়া। এই বেড়া শুধু দুই দেশকেই বিভক্ত করেনি, বিভক্ত করেছে এই গ্রামের অনেক আত্মীয় স্বজনকে। কারো কারো বংশের অর্ধেক মানুষই রয়েছে তারকাটার ওই পারে। বর্ডার দেখা শেষ করে আমরা এসে পৌঁছালাম মাঝারদিয়ার আজিজুল ভাইয়ের বাসায়। কি দুই মিটার কি গল্প হচ্ছে? গল্পের মাঝেই ভাবি আমাদের খেতে দিলেন। হুট করেই ভাইয়ের বাসায়, আজিজুল ভাই না খেয়ে যেতেই দিবেন না, তো এই অবস্থাতে ঢুকে পড়লাম। ভাই বলছে ভাবি রান্না করছে। ভাবি আসার পরে ভাবি আমারে বলতেছে আমি মুরগি খুঁজে পাইনি,
হ্যাঁ মুরগি ধরতে পারেনি নাকি ভাবি? হ্যাঁ মুরগি খুঁজে পায়নি, বাড়িরটাও খুঁজে পায়নি, যেহেতু এখানে খোলাভাবে থাকে। তো মুরগি সারাদিন চড়তে গেছে, তো সে মুরগি পায়নি। আমি বললাম যে ঠিক আছে, আমার জন্য এত কষ্ট করতে হবে না। তো যাই হোক, ভাবিরা বাসায় যে খাবার খাইতো সেটাই আমারে খেতে দিছে, তাদের ভাগের খাবার খাচ্ছি বলতে গেলে। তো আজিজুল ভাইয়ের বাড়িতে অনেক দিন খাইছি আমরা, আজকে আমাদের মাজার দিয়ার আজিজুল ভাইয়ের বাসায় খাচ্ছি। দেখি ভাবির হাতের রান্না কেমন, খেয়ে তারপরে বলতে পারবো। খুবই খুবই সাধারণ খাবার, ডিম দিয়ে আলুর ঘাটি, কিন্তু আসলে অসাধারণ টেস্ট হয়েছে, তাই না? ঠিক আছে, এত বড় রুটি তো খাবো না। যা পারবেন তাই খান। না না, রুটি আমি কিছু ভাঙবে খাইলে না 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 এইভাবে খান, যা পারবেন তাই খান। আমরা 2 টাকা খাইলি, ভাত খায় 2 টাকা খাইলি। আপনি যেটুকু পারবেন সেটুকু এত বড় রুটি দুটা খাওয়া যায় কোনোদিন? না খান আপনি, আমরা 2 টাকা খাই। আমি ভাত খেলাম না, খাইলে কেউ যা পারবেন দুটা করে খাই, দুটা করে খাই। আপনাকে এখন দেখেন আপনি জান হ্যাঁ। আপনার কোলে কোলে চলে খাবো যাবে, আমি এখন বসে থেকে। তাই এমনি কোলে কোলে চলে যাবে আপনাকে। তাই বলতেছেন? হ্যাঁ, বন্ধুরা এই বাড়িতে যখন ঢুকে তখন রুটি বানানো দেখলাম, যে রুটি বানাচ্ছিলেন উনি আবার হচ্ছেন আজিজুল ভাইয়ের শালিকা, তো মানে আমাদের ভাবির ছোট বোন। তো তিনি বানাচ্ছিলেন রুটি, আমি মনে করছিলাম যে এটা আজিজুল ভাইয়ের বাড়িতেই হচ্ছে। তো তিনি এটা দেখে আমারে দিয়েছেন খাইতে, এই একটা পুরা রুটি দিয়েছেন। তো আমি তো এত বড় রুটি খাইতে পারবো না, কেবলই ভাত খাইলাম। আর এই চরে আসলে চরের যে মূল খাবার সেটাই কিন্তু হচ্ছে এই কালাইয়ের রুটি। কালাইয়ের রুটি আর এই চাটনি দিয়েছেন শুকনা মরিচের চাটনি, না শুকনা মরিচের চাটনি। হ্যাঁ, বোরের আচার দিয়েও খায় নাকি? হ্যাঁ হ্যাঁ, না বোরের আচার দিয়ে রুটি খায়, এর সাথে দিয়ে খাই। আরো জমে যাবে বন্ধুরা, আরো জমার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, বোরের আচার নিয়ে আসতেছে এবং এই বোরের আচার এই চাটনির সাথে মিশায় খাইলে বলতেছে যে আরো জমে যাবে। তো দেখি কি জমে, হ্যাঁ কতটা জমে সেটাই দেখতেছি এবং আপনাদেরও জানাবো খেয়ে কি অবস্থা হয়। নিয়ে আসেন আপনার বোরের আচারে নিয়ে আসেন, সত্যি চাটনি সেই স্বাদ। এই আপনি আবার কি মানে, আমি এরও বাড়িতে নিয়ে যাবো নাকি? হ্যাঁ খান খাবে কি? আমার দিকে না হ্যাঁ, ইটু করে দেয় না তো, মেলা মেলা করে দেয়। মেলা করে দেয় না, যা দেবে সব বেশি বেশি। হ্যাঁ যা দেবে সব বেশি বেশি। লেন না খেতে পারলে পকেটে ভরে লে পলাছিনি। বন্ধুরা আবার দিছে এই যে মানে টক বড়ের আচার, বলে যে খাইতে পারলে খান, না খাইতে পারলে পকেটে করে বাড়ি নিয়ে যাবো নাকি, পকেটে করে বাড়ি নিয়ে যেতে বলে। কেন কাটা বেশি খাবে? হ্যাঁ, তো অল্প একটু আমি নিয়ে দেখি কিভাবে খাই এটা এই চাটনির সাথে। হ্যাঁ মিশিয়ে দেন। কিভাবে করবো এটা এই চাটনি? খান, আপনারা কিভাবে খান? আমরা খাই লবণ খাই। এভাবে চাটনি দিয়ে মাখায়? হ্যাঁ মাখায়। সত্যি বন্ধুরা একদম জমে গেছে, মানে এই আরো 2-3 পড়তো ধনের পাতা টমেটো হ্যাঁ আরো বেশি। আরো জমে যেত না বন্ধুরা, অলরেডি জমে গেছে। এই নিচে হচ্ছে বড়ের আচার আর এদিকে হচ্ছে যে ঝালের চাটনি, দুইটা মিলাই যখন দিচ্ছি মুখের মধ্যে একদম অস্থির লাগছে, মানে অস্থির স্বাদ। খাবার শেষ করেই আমরা যাবার জন্য প্রস্তুতি নিলাম। আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। আমি যাব শহরে আর আজিজুল ভাই যাবেন খানপুরে, তাই দেরি না করে আমরা দ্রুতই বের হলাম। আজিজুল ভাইয়ের সাথে যেখানে দেখা হয়েছিল সেই ফারাজেই নেমে গেলেন তিনি। আকাশের অবস্থা ভালো না, নিষেধ করা সত্ত্বেও তিনি পায়ে হেঁটে রওনা দিলেন তার বাড়ির দিকে। আমিও ফিরতে শুরু করলাম শহরের দিকে। নদীর পাড়ে পৌঁছাতেই ঝুম বৃষ্টি শুরু হলো। আমি চিন্তায় ছিলাম আজিজুল ভাই পৌঁছাতে পারল কি। পরে ফোন করে জানলাম তিনি একটা ট্রাক্টরে পৌঁছে গেছেন বাড়িতে। এখন আমি নিশ্চিন্ত হয়ে ফিরতে পারছি আমার আপন ঠিকানায়।